আমার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে। আমরা অতীত হয়ে যাচ্ছি। তো আমি যেহেতু অতীত হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি ভবিষ্যতের কাছে জানতে চাই। অতীত নিয়ে কথা বলে লাভ নেই। অতীত নিয়ে কথা বললে তো আমরা এগোতে পারবো না, আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে হবে। তো আমার মনে হয় আমি যত না বলতে চাই তার থেকে বেশি আমি আপনাদের কাছ থেকে শুনতে এবং জানতে চাই। তো আপনাদের পক্ষ থেকে শুরু হোক আলোচনাটা। মাইকে নিয়ন্ত্রণ করবে আমি জানি। মাইক রয়েছে আমাদের নির্দিষ্ট স্থানে। শিপন কোথায়? শিপন ঢুকেছে? শিপন এদিকে আসো, তুমি মাইকটা দিবা। কে দাঁড়ালো? সাহস কোথায়? সাহস তুমি আসো। আমাদের 6 জন নির্ধারণ করা আছে মাইক্রোফোন দেওয়ার জন্য। তারপর সাউন্ড 6 জন নির্ধারিত না, অনির্ধারিত দিতে হবে না, আমি থাকতে হবে। ওপেন থাকতে হবে। মানে ভিসি সাহেব আপনি বলে দিতে পারেন কার কাছে মাইক দেবে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। আমি মুবাশশিরুজ্জামান হাসান, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর অধ্যয়ন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং আমাদের প্রত্যেকটি হলের রিডিং রুমে আমাদের একটি সিট নেওয়ার জন্য আমাদের প্রায় প্রতিদিনই যুদ্ধ করতে হয়। কিন্তু শত পরিশ্রম এবং যুদ্ধের পরেও আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছি না। আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের প্রশ্ন ফাঁস, ডিভাইস পার্টি এবং কিছু কিছু ক্ষেত্রে স্বজনপ্রীতি, এই বিষয়গুলোর কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার জানতে ইচ্ছুক আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেগুলো নিরসনে আপনার সরকার এবং আপনার পরিকল্পনা কি। মাননীয় প্রধানমন্ত্রী, সম্পর্ক হিসেবে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার দেশের বাড়ি কুমিল্লা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনেক প্রত্যাশিত একটি বিষয় যে কুমিল্লা বিভাগ নিয়ে আছে আপনার সরকারের কোনো পরিকল্পনা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার নামটা কি বলেছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী মুবাশশিরুজ্জামান হাসান। মুবাশশির। জি মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই, শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। ইট সাউন্ডস মোর স্মার্ট, তাই না? আচ্ছা মুবাশশির, আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমত বোধহয় আপনার হলের থাকার সময় বিষয়টা বোধহয় বলেছেন নাকি? মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি এবং আমাদের যে রিডিং রুমগুলো আছে হলগুলোতে, সেই হলগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী আমি আমাদের পর্যাপ্ত সিট পাই না। তারপরে হচ্ছে আমরা বসি, কিন্তু হচ্ছে আমরা যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে আমরা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ মুবাশশির। এইটা সমস্যাটা ঢাকা ইউনিভার্সিটির নয়, এটা কম বেশি সবগুলো ইউনিভার্সিটিই আছে এই সমস্যাগুলো। মুবাশশির, একটা জিনিস নিশ্চয়ই আপনি জানেন যে আমি গতকাল পুলিশ, গত দুদিন আগে থেকে পুলিশ সপ্তাহ ছিল এবং গতকাল বিভিন্ন এসপি ডিআইজি যারা আছেন, পুলিশের যারা ঊর্ধ্বতন আছেন, তাদের সাথে আমার একটা মত বিনিময় ছিল। সেখানে আমি একটা কথা বলেছি, আনফর্চুনেটলি আপনারা এই দেশেই ছিলেন, মানে আমি যখন বাধ্য হয়েছি বিদেশে থাকতে, আপনারা এই দেশেই তখন বড় হচ্ছিলেন এবং আপনারা তখন দেখেছেন যে দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে প্রস্তুত করা হয়, বিভিন্ন সময় আমরা জেনেছি। আমি ঘটনাগুলো বলেছি আবারও একটু আলোচনার জন্য, যেহেতু আমরা আলোচনা করছি এখানে। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে, গত এক যুগ, মানে বিশেষ করে 2008 সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। সেটা ভালো কথা, প্রজেক্ট হতেই পারে, একটু দেশের জন্য প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে আনফর্চুনেট যেটা ব্যাপার হলো, যেমন রূপপুর যেটা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এই সিটের সাথে এটার কি সম্পর্ক আছে, আমি সেখানে আসছি। রূপপুর পাওয়ার আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবাই না জানে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে। খুব সম্ভবত তারা এবার 14,000 কোটি টাকা, 14 থেকে 15,000 কোটি টাকার মধ্যে সেটা করেছে তারা। আনফর্চুনেটলি আমাদের এটার খরচ পড়ছে 96,000 কোটি টাকা, 3 গুণ বেশি খরচ পড়ছে, মানে আরো বিভিন্ন খরচ আছে এগুলো নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন
এই টাকাটা কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে সকলে এই ঘরে উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে কিন্তু এই বোঝাটা এসে পড়েছে। পত্রিকা আমরা বিভিন্ন নিউজ দেখেছি 5 তারিখের পরে যে এটার টাকা কোথায় গেছে, কি হয়েছে, বাড়তি টাকা। সেটার বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি 80,000 টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো 80,000 টাকা বালিশের দাম। আমি ঢাকায় এসে করে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটার সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে 1,500-2,000 টাকার বেশি নিশ্চয়ই হবে না। শিমুল তুলা হোক বা যেরকম 1,500, 2,000, 3,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে একটু সুন্দর সুন্দর করে বানালে। 1,200-1,300 টাকা, ওকে ফাইন, 1,200, তাহলে তো আরো কম। সেখানে 80,000 টাকা দিয়ে বালিশ, এই 80,000 টাকা কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল। এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সমস্যা, অনেকাংশেই আমরা করতে পারতাম। তো প্রতি বছর যদি আপনি 10 বছর ধরেও $16 বিলিয়ন পাচার ধরেন, তাহলে 10 বছরে কত বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। অনেকে একটা কথা বলে, আল বি ভেরি ফ্র্যাঙ্ক কিছু ব্যাপারে আপনাদের সাথে, অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন, আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো, এটা একটা হ্যাবিটের ব্যাপার। আজকে সকালবেলায় আসার সময় আমি ওই যে মহাখালীতে এসে লেফটে একটা ফ্লাইওভারে উঠতে হয়, কি জানি নাম ছিল ফ্লাইওভারটা? না, মহাখালী এক্সপ্রেসওয়ে। আমি যখন টোল দিয়ে সামনে বাড়ছি তখন হাতের বাম পাশে যে অ্যাপার্টমেন্টগুলো আছে, দেখলাম একটা অ্যাপার্টমেন্টের ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, মানে মেশিনটা বন্ধ করেনি, পানিটা পড়ছে, কারো খেয়ালও নেই। 4তলা না 5তলা বিল্ডিং থেকে পানিটা পড়ছে। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, এটাও এক ধরনের ইগনোরেন্স বলেন, এক ধরনের দুর্নীতি বলেন। দেখুন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে ট্রাফিক আইনের যে বিষয়টি এখন যেটা এআই দিয়ে করছে, মানে ওইটা বর্ডার ক্রস করলে অটোমেটিক চলে যাচ্ছে। এটাতে অনেক মানুষ কিন্তু রিয়াক্ট করছে, হ্যাঁ আমি মাত্র একটু করলাম এরকম, তাতেই ফাইন চলে আসলো। তো বিষয়টা হচ্ছে, আপনি যেরকম যদি কক্সবাজারে যান, কক্সবাজারে গেলে আমাদের কক্সবাজার যেতে যে বিরাট বনাঞ্চল আছে, পাহাড়ে যে বনাঞ্চল আছে, এখানে গাছ কাটা নিষেধ। কিন্তু আপনারা ওখানকার যারা আদিবাসী যারা, তাদের সাথে যদি কথা বলেন, টেকনাফে যদি যান, তারা খুব রিয়াক্ট করবে। কারণ সে তার বাবাকে দেখে এসছে গাছ কেটে বিক্রি করতে, তার দাদাকে দেখেছে। মানে এটা যে একটা অনৈতিক কাজ, এটা তার মাথার মধ্যেই নেই। এই জন্যই আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পারবেন, আমরা হয়তো শুরু করতে পারবো, আমাদের চেষ্টা দিয়ে শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে আপনাদেরকে সাকসেসফুল হতে হবে। অর্থাৎ মানুষের এই পারসেপশন, এই বিষয়গুলো কিন্তু বদলাতে হবে আমাদেরকে। তো আপনার যেটা আজকে সমস্যা, আপনার সিটের যেটা সমস্যা, বিভিন্ন যেটা সমস্যা, আমরা একটা ছোট দেশ, গরিব দেশ, আমাদের রিসোর্স যে খুব আনলিমিটেড বা অনেক রিসোর্স তা না। এই রিসোর্সটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমরা যদি আমাদের রেট কমাতে পারি, আমরা যদি আমাদের অ্যাটিটিউড বা হ্যাবিটগুলো চেঞ্জ করতে পারি, আমরা ইনশাল্লাহ, আমি মনে করি অনেক কিছু ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনারা কি মনে করেন সেটা? কিন্তু আপনাদের হেল্প করতে হবে আমাকে, আদারওয়াইজ আমরা পারবো। আপনাদেরকে হেল্প করতে হবে, আপনাদেরকে স্ট্যান্ড নিতে হবে, অনলি দেন উই ক্যান ডু ইট। আদারওয়াইজ শুধু আইন কারণ সংসদে পাশ করলাম, সংবিধানে তো লেখা ছিল যে বাংলাদেশের সংসদ প্রতিনিধি তারাই হবে যারা জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে। 2014, 18, 24 কি তা হয়েছে? সংবিধানে তো লেখা ছিল। তো লেখা দিয়ে সব কিছু হয় না, ইটস অ্যাবাউট হিয়ার অ্যান্ড হিয়ার, তাই না? এই দুটো জায়গা থেকে হতে হবে। আমি জানি
সরাসরি হয়তো আমি উত্তর দেইনি মোবাশ্বের, বাট আমি পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের লিমিটেশনটা কোথায় এবং আমরা কিভাবে জিনিসটা ট্যাকেল করার চেষ্টা করছি। একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে একটু। হয়তোবা এমনও হতে পারে আপনি যতদিন আছেন এই লাইফ টাইমে, মানে ইউনিভার্সিটি লাইফ টাইমে হয়তোবা নাও হতে পারে, পরবর্তী যারা আসবে তারা সুযোগ পাবে। হয়ে গেছে তো একটা প্রশ্ন। নেক্সট। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। নো মাননীয় প্লিজ। আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ মাহিব আলম প্রিন্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 3rd ইয়ারে পড়াশোনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কোশ্চেনটা আমার ডিপার্টমেন্ট রিলেটেড একটু, যেহেতু আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি আমি সেক্ষেত্রে তো আর্টসের স্টুডেন্ট, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমি একটু একটা পরিকল্পনা জানাতে চাই আপনাকে এই আচ্ছা, সম্পর্কিত। যে আমরা দেখতে পাই আমাদের দেশে একটা মেজর প্রবলেম যে আমরা আমদানি নির্ভরশীলতা কেমিক্যালগুলোর প্রতি। যেমন ফার্মাসিউটিক্যাল যে কেমিক্যালগুলো আছে এর মধ্যে এপিআইটা পুরোপুরি আমদানি নির্ভর, এবং এর পাশাপাশি অন্যান্য অনেক ইন্টারমিডিয়েট কেমিক্যাল আছে যেগুলো পুরোপুরি আমরা আমদানি উপর নির্ভর হয়ে আছি। জরিপে দেখা গেছে প্রতি বছর প্রায় $6.7 বিলিয়ন এই আমদানির পিছনে আমাদের লাগছে। এর পাশাপাশি আমরা যদিও সরকারিভাবে এগুলোর দিক নির্দেশনা দেওয়া হয় ওয়েস্ট ম্যানেজমেন্টের, তবুও দেখা যায় ঠিকমতো ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না, যার ফলে নদী, মাটি, পানি সমস্ত কিছু দূষিত হয়ে যাচ্ছে। একই সাথে আমাদের খাবারের মান, স্বাস্থ্যের মান সবকিছুর ক্ষতি হচ্ছে। তো আমার কথা হলো এই ব্যাপারগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। একই সাথে অনেক উন্নত বিশ্বে দেখা যায় যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোর সাথে আমাদের যে বিশ্ববিদ্যালয়, এটা একটা কোলাবোরেশন হয় একটা পাইলট প্ল্যান্টের মাধ্যমে। এই কোলাবোরেশনটা আমরা আনতে পারি কিনা? যেটা জি জি, তাই তো, এটা আজকে আমি বলেছিলাম আপনার অনুষ্ঠানে, আপনার গ্র্যান্ড কমিশনের অনুষ্ঠানে আমরা এই জিনিসটা বলেছি। এটা আমরা ইনস্টিটিউট করতে চাচ্ছি ইউনিভার্সিটিগুলো, কোম্পানিগুলোর সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে, আপনাদের মতন যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা এটা জয়েন করতে চাই, সো দ্যাট এই উদ্যোগটা আমরা নিচ্ছি, সো দ্যাট আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি একটা জব পেয়ে যাচ্ছেন, বা আপনার শুধু তো বই পড়লে হবে না, আপনার প্র্যাকটিক্যাল নলেজটা দরকার। তো আপনি যদি তখন ওখানে কাজ করতে থাকেন, ওই কোম্পানিতে কাজ করতে থাকেন, ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে থাকেন, তখন আপনার ওই প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে, আর আপনার তো একাডেমিক যেটা নলেজ আছে সেটা তো আপনি পাচ্ছেন। এটা আমরা উদ্যোগটা নিয়েছি। আমি এটা কতদিন মোটামুটি সময় লাগতে পারে? বেস্ট লোক হচ্ছে ও, এটা দায়িত্ব হচ্ছে ওর। শিক্ষামন্ত্রী আছেন, বলবেন পুরো উত্তরটা দিবেন, বা আমিন কে বলবেন? আমিন বলো, আমিন বলো এটা পুরো জিনিসটা, উত্তরটা। আসসালামু আলাইকুম। প্রাইম মিনিস্টার স্যারের নির্দেশনায় আমরা ইতিমধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে কাজ করা শুরু করেছি। যে এফবিসিসিআই, বিসিসিআই, বিজিএমএ, বিকেএমএ, অন্যান্য যত ট্রেড বডি আছে ওনাদের সাথে আমরা কথা বলছি। আমাদের মূল উদ্দেশ্য কারিকুলামটাকে ডেভেলপ করা, সেখানে যেন প্র্যাকটিক্যাল এলিমেন্ট আছে, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন গড়ে তোলা। ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের দুটো ধাপ আছে, একটা সরাসরি এমপ্লয়মেন্ট বা এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে লেটস সে কেউ একজন অনার্স করছেন 4 বছরের প্রোগ্রাম, 4th ইয়ারে এসে অন্ততপক্ষে একটা সেমিস্টার ইকুইভ্যালেন্ট যে টাইম সেটা সে ইন্ডাস্ট্রিতে স্পেন্ড করবে। সেটা অ্যাপ্রেন্টিসশিপের ফর্মে হতে পারে, ইন্টার্নশিপের ফর্মে হতে পারে। থিওরিটিক্যালি আছে, অনেক জায়গায় ইন্টার্নশিপ আছে, কিন্তু সবাই যার যার পরিচিত বাবা চাচার একটা জায়গা থেকে গিয়ে একটা সার্টিফিকেট দেখে কাজটা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল ইন্টার্নশিপ হচ্ছে না। আমরা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি যেন এই ইন্টার্নশিপটা এনফোর্স করা হয়, এবং এর পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ যেসব ফ্যাক্টরি দিবে, যেসব কোম্পানি দিবে, ওনাদেরকে আমরা কিছু ইনসেন্টিভ দিব, সুযোগ সুবিধা দিব, ট্যাক্সের ক্ষেত্রে কিছু বেনিফিট দিলে স্বাভাবিকভাবেই এই যারা এমপ্লয়ি আছে পলিসি লেভেলে আছে। জি পলিসি লেভেলে, জি স্যার। ট্যাক্স কমানো খুব মুশকিলের ব্যাপার। তো ওখানে স্যার অলরেডি স্যার কথা হয়েছে স্যার, এবার অন্যান্য ফর্মেটে, তো ওভাবে ওনারা জানিয়েছেন যে মোটামুটিভাবে নেশন ওয়াইড, কারণ সংখ্যাটা তো অনেক বড়, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্টার্নশিপ যদি আমরা সবাইকে দিই, সেভাবে ইন্ডাস্ট্রির সাথে কাজ হচ্ছে, যারা রিসার্চের কাজ করছেন সেখানে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের কথা হচ্ছে, কিভাবে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি, যেখানে লোকাল যে ইন্ডাস্ট্রি বা কোম্পানি আছে তার সাথে পাবলিক রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিগুলো সবাই একযোগে যে কোনো একটা বাস্তব ভিত্তিক সমস্যাকে সমাধান করতে পারে। আমাদের প্রাইম মিনিস্টার স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো নিয়ে আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রি এঙ্গেজমেন্ট তৈরি করছি। তো একটা কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, একটা ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে, আর একটা রিসার্চের ক্ষেত্রে, এই 3টা বিষয় নিয়ে আমরা প্যারালালি কাজ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। তুমি আরেকটা প্রশ্ন বোধহয় তুমি করেছো মেডিকেল ওয়েস্টের ব্যাপারে। জি, আমাদের হচ্ছে আমদানি নির্ভরশীলতা কেমিক্যালগুলোর উপর, এটা কেমিক্যাল খুব সম্ভবত কিছু তো আমরা করতে পারবো, সব বোধহয় আমরা করতে পারবো না, 100% এখানে করতে পারবো না, বিকজ অফ ভেরিয়াস রিজন আমরা এটা করতে পারবো না।
এটা নিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে তাদের সাথে আমাদের আলাপ হয়েছে। আমরা যতটুকু এখানে করতে পারবো সেগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করছি পলিসি তৈরি করতে, সো দ্যাট তারা ওই প্রোটেকশনটা পায়। ওই প্রোটেকশনটা যদি আমরা তাদেরকে দিতে পারি, ন্যাচুরালি তখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা শক্তভাবে গড়ে উঠতে পারবে। আর এটা তো আমাদেরকে এমনিও করতে হবে কতগুলো কারণে, কারণ কয়েকদিন পর থেকে তো বিভিন্ন জায়গায় আমাদের এক্সপোর্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমরা এগুলো না করি এখন, তাই না? থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় ওয়ানসলাম, বাট আমার মনে হয় আমরা একজন আমাদের ফিমেল অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ রাইট, স্টুডেন্ট থেকে আমরা নেই পিছনে। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম। আমি এলমা নুরাইন মমো, 19 সেশন, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। স্যার, প্রথমত আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আমি নিজের ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্যারের কাছে আমার কনসার্নগুলো শেয়ার করতে পারছি। স্যার, আমি এখন মাস্টার্স করছি এবং থিসিস করছি। আমার শুরু থেকেই গবেষণায় অনেক আগ্রহ ছিল, তবে আমি ঢাকা ভার্সিটিতে, এটা তো আমরা সবাই জানি যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইউনিভার্সিটিজ, বা সবচেয়ে ভালো হিসাবে হয়তো বা কনসিডার করা হয় অনেক সময়। তবে আমি শুরু থেকে একটা প্রবলেম বা চ্যালেঞ্জ এটা ফেস করেছি যে আমাদের রিসার্চের ব্যাপারে বা গবেষণার ব্যাপারে আগ্রহ থাকলেও আমাদের এটার জন্য যে আনুষঙ্গিক বিষয় আশয় আমাদের দরকার, বা আমাদের যে মানসম্মত যে ডাটাবেসগুলো যেমন স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স, যেগুলো থেকে হয়তো বা আমরা ইনফরমেশন অ্যানালাইসিস করতে পারি বা রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করতে পারি, সেগুলোতে আমাদের অ্যাক্সেস নেই। এছাড়া আমাদের অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এটা ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ। এবং দ্বিতীয়ত যেটা, যে আমাদের ইন্ডাস্ট্রি ডাটা কালেকশনের জন্য ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে ডেটা আমাদের দরকার, যেগুলো থেকে হয়তো বা আমরা আমাদের ফাইন্ডিংসগুলো বের করতে পারতাম, সেখানে আমাদের অ্যাক্সেস নেই। মোস্টলি আমাদের ডিপার্টমেন্টে থিওরিটিক্যাল বা ম্যাথোডোলজিক্যাল বিভিন্ন নলেজ আমাদের সাথে দেওয়া হয়, কিন্তু প্র্যাকটিক্যালি যে ইনসাইটগুলো আমাদের দরকার, যেগুলোর উপর আমরা অ্যানালাইসিস করতে পারি, সেই ব্যাপারে আমাদের তেমন কোনো সহায়তা নেই। তবে ব্যক্তিগত পর্যায়ে আমার ডিপার্টমেন্টে আমাদের টিচাররা কিছুটা সহায়তা করেন, তবে লার্জ স্কেলে সকল স্টুডেন্টকে হয়তো বা এই ব্যাপারে ইনক্লুসিভ ফিল করানো যায় না বা ইনক্লুড করা যায় না। আমি 31 দফায় দেখেছি বিএনপি যে 24 নম্বর পয়েন্টে গবেষণা ক্ষেত্রে আরও উন্নত কীভাবে করা যায়, সবাইকে ইনক্লুড করা যায়, এই ব্যাপারে একটি পয়েন্ট আছে, এবং জিডিপির 5% শিক্ষাক্ষেত্রে ইনভেস্ট করা হবে, এই ব্যাপারটি আছে। তবে আমার অনুরোধ থাকবে যে গবেষণায় কীভাবে আমাদেরকে আরেকটু সুযোগ সুবিধা বা আমাদেরকে আরেকটু কীভাবে ফ্যাসিলিটেট করা যায়, এই ব্যাপারে যদি একটু উদ্যোগ নেওয়া যায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। কি নাম বললেন? এলমা নুরাইন মমো। মমো, প্রশ্নটার একটা পার্ট খুব সম্ভব ভিজি সাহেব ভালো দিতে পারবেন। আচ্ছা, তবে আমি যতটুকু পারছি আমি সেটা বলছি। যেমন আজকে সকালে কিন্তু আমি বলেছিলাম আমার বক্তব্যে, যেখানে যেটা আমি উপস্থাপন করেছি, আমি এইভাবে বলেছি যে আনফর্চুনেটলি হলেও, ব্যাপারটা আনফর্চুনেট, বাট ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফর্চুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিংয়ের মধ্যে পড়ছে না। র্যাঙ্কিংয়ের মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। যেটা আমরা শুনেছি, দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, অনেক বেশি বায়াসনেস এটা প্রায়োরিটি পেয়েছে। আমরা যদি প্লিজ হাবিব, আওয়াজ হচ্ছে, আমরা যদি টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। এর বাইরেও টিচারদের বেলায় বা ইউনিভার্সিটির বেলায় আমরা দেখেছি যে পাবলিকেশন দরকার হয়। ডিন বা বিভিন্ন পদে যারা যান, বিভিন্ন রকম পাবলিকেশন, সাইটেশন, এই বিষয়গুলো বোধহয় থাকে, কিন্তু সেগুলোরও আমরা অ্যাবসেন্স দেখেছি। তো আমরা যদি এই প্র্যাকটিসগুলো শুরু করি অন্য বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে, যেভাবে সাধারণত হয়, টিচার রিক্রুটমেন্ট, টিচারদের যে একজন টিচার হলে উনি একসময় ডিন হবেন, একসময় বিভিন্ন ডিপার্টমেন্টের চার্জে উনি যাবেন,
এগুলো ওনার একাডেমিক পারফরমেন্স থেকেই হয়ে থাকে। এই বিষয়টা আমি ভিসি সাহেবকে অনুরোধ করব যে এই বিষয়গুলোকে যাতে আমরা সামনে গুরুত্ব আরোপ করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। স্যার, আরেকটা ব্যাপার কি একটু বলতে পারি যে মানে আমাদের স্টুডেন্টদের জন্য কি কোনো রিসার্চ সেন্টার বা কিছু এরকম করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে, কেন করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে, আছে, সব জায়গায় আছে। কম, ওটাই গবেষণার পরিমাণটা কম, বাট ডেফিনেটলি এটাকে এনকারেজ করা যেতে পারে। এরপরে কি বিষয়টা ফান্ডিং এর একটা বিরাট অভাব আছে। হ্যাঁ, তবে আমার বক্তব্যে আমি আরেকটা বলেছিলাম, সাধারণত ইউনিভার্সিটি এইসবের জন্য ফান্ড দিয়ে থাকে, তবে এইসবের জন্য, এই যে রিসার্চ বা বিভিন্ন জন্য, এখানে এইগুলোর জন্য কিন্তু সাধারণত অ্যালুমনাই যারা থাকে ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি যারা থাকে, যারা মোটামুটি প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু এইসব ব্যাপারে সহযোগিতা করে। তো আমাদেরকে মনে হয় এই উদ্যোগটাও নিতে হবে, শুধু যে এই উদ্যোগটা আমাদের নিতে হবে। যারা আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেক অ্যালুমনাই আছে যারা দেশে বিদেশে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, ওনারা যদি এগিয়ে আসে তখন এই জিনিসটা আমাদের জন্য অনেক ইজি হয়। আসসালামু আলাইকুম। কেমন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আমার প্রশ্নটা প্রধানমন্ত্রীর প্রতি এবং আমাদের শিক্ষামন্ত্রীর প্রতিও। আমি বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে, এবং আমি মনে করি অন্যান্যদের এই অভিজ্ঞতা আছে যে ইংলিশ মিডিয়ামের স্কুলের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে পড়াতে গেলে দেখা যায় তারা ঠিকমতো বাংলা বলতে পারে না। তা আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এরকম আছে কি না যে কোনো দেশের মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রধান ভাষা, এটা বাদ দিয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ভাষাতে পড়াচ্ছে বা পড়ছে এর মাধ্যমে, এবং তারা নিজের ভাষা যেটা মাতৃভাষা এটাও ঠিকমতো এরা বলতে বা পড়তে পারে না, তাদের সব কিছু ইংরেজিতে। তো এক্ষেত্রে তারা হচ্ছে কি একটা প্রজন্ম বেড়ে উঠছে যে নিজের ভাষার প্রতি তার কোনো আকৃষ্ট নাই, তার কোনো আকর্ষণ নাই, নিজের দেশের সংস্কৃতি ইতিহাস এগুলো তার মধ্যে ঠিকভাবে গড়ে উঠছে না। তো এক্ষেত্রে শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমার প্রশ্ন যে ইংলিশ মিডিয়ামের যে কারিকুলাম, এখানে বাংলা আরেকটু কার্যকরী বা বাধ্যতামূলক করা আপনার নামটা যায়। কি বলেছেন? আমার নাম আলামিন, বাংলা আলামিন। বিভাগের শিক্ষার্থী। আমি আলামিন মানে জানেন জি, বিশ্বাস, কি বলেন তো? বিশ্বাসী। বিশ্বাসী। আচ্ছা, মিস্টার বিশ্বাসী, ওই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি, এই জন্য আমি দিচ্ছি প্রশ্নের উত্তর, বিকজ আমার ব্যক্তি জীবনের বিষয়টা আছে। সেটা কি, আমি আমার পরিবার যখন এই দেশ ছেড়ে যেতে বাধ্য হই, একটা সিচুয়েশন ওখানে চলে যেতে বাধ্য হই, তখন আমার সন্তানের বয়স ছিল 12 বছর। তার মানে এমন একটা সময় ওকে চলে যেতে হচ্ছে যখন কিন্তু মানুষ বেড়ে ওঠে। আচ্ছা, স্বাভাবিকভাবে ওর পড়ালেখা, মন মানসিকতা স্বাভাবিকভাবে ওই সময় কিন্তু মানুষের চেঞ্জ হয়, গড়ে ওঠে। সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম যখন আমার সন্তানের বয়স 12 বছর ছিল। আপনি যদি ওকে আজকে জিজ্ঞেস করেন বাংলাদেশের 64টা জেলার নাম সহ অধিকাংশ থানার নাম বা উপজেলার নাম, আমার মেয়ে বলে দিতে পারবে। আপনি আমার মেয়ের সাথে যদি কথা বলেন, আপনার কখনোই মনে হবে না যে ও 17 বছর ও ইংল্যান্ডে ছিল। আমার মেয়ের সাথে আপনি কথা বললে কখনোই আপনার মনে হবে না যে ওর পড়ালেখা, বন্ধু বান্ধব সবকিছু বিদেশি, মনে হবে না। কেন জানেন? এটা হচ্ছে মানসিকতার ব্যাপার, এটা হচ্ছে পরিবারের বিষয়, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, তবে আমাদের দেশে একটা মানসিকতা আছে, যেই বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের পরিবার বা সবাই আশেপাশে তার সাথে ইংরেজিতে কথা বলতে চায় সারাক্ষণ। একদিক দিয়ে ভালো এটা, যে ঠিক আছে প্র্যাকটিসটা বেটার হবে, কিন্তু করতে গিয়ে যেটা হচ্ছে, যেই সমস্যার কথা আপনি বলছেন সেই সমস্যাটা হচ্ছে। তো এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। এখানে আইন কারণ জোর জবরদস্তি কিছু হবে না, এটা নিজের মন থেকে পরিবর্তিত হতে হবে। থ্যাংক ইউ। আপনার উত্তর পেয়েছেন আলামিন? থ্যাংক ইউ। বিশ্বাসীকে এই বিষয়টা বিশ্বাস করতে হবে। আমরা আবার একটু ফিমেল একজন জি, জি, student-কে নিতে নিশ্চয়ই, চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই। একজন ফিমেল, এই সামনে এখানে হাত দেখতে পাচ্ছি, এখানে সাহস তোমার বামে, সাহস তোমার বামে, তোমার পেছনে, তোমার এখানে ও এখানে দেখো। ও আচ্ছা, হ্যালো, আমি অনিন্দিতা পাল, ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের অনিন্দা? অনিন্দিতা পাল। আচ্ছা, আমি প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিকল্প নেই। এক্ষেত্রে আমরা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মাধ্যমে 50%-এরও বেশি মানুষ কর্মশক্তিতে রূপান্তরিত হতে পারে।
আমি জানতে চাচ্ছি যে এক্ষেত্রে বর্তমান সরকারের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এভাবে মানে কিভাবে বিষয়টাকে সম্পৃক্ত করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অনিন্দিতা, ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সুবিধাটা আমরা কতদিন পর্যন্ত পেতে পারি আপনার কোনো ধারণা আছে? স্যার 2040 হতে পারে। রাইট, শিওর 2040, মোটামুটিভাবে 40 পর্যন্ত আমরা এটা পেতে পারি। সেই জন্যই 40-এর পরে এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু এটার ভেতরে আছেন। 40-এর পরে আপনাদের পক্ষে সেটা আর ডেলিভারি করা সম্ভব হবে না। সেই জন্যই আমরা কয়েকটি পদক্ষেপ নিতে চাইছি। এক, যেমন আমরা ইউনিভার্সিটিগুলোতে যেমন প্রিন্স যেমন একটা কথা বলেছে যে অ্যাপ্রেন্টিসশিপ আমরা প্রিন্স না, এটা মোবাশ্বের বলেছে, হ্যাঁ মোবাশ্বের বলেছে অ্যাপ্রেন্টিসশিপ, এই বিষয়টাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এখন এআই বা টেকনোলজি বেসড যেই এডুকেশনগুলো আছে বা বিষয়গুলো আছে সো দ্যাট আপনারা বা ইয়াং জেনারেশন বা বাংলাদেশে যারা আপনার ভবিষ্যৎ, তারা যাতে এইগুলোতে আপনার ইকুইপড হতে পারেন। এটার পাশাপাশি আপনি যদি দেখেন আমাদের এখানে আনফর্চুনেটলি যারা এডুকেটেড, ওয়েল এডুকেটেড, এই ক্লাসটাতে কিন্তু বেকারের সংখ্যা বেশি এবং সেই জন্যই আমরা এই বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সো দ্যাট আপনাদের মতন যারা আছে আপনাদের ভিতর থেকে যাতে বেকারের সংখ্যাটা কমে যায়। একদম 0 হয়তো হবে না, বাট কমে আসতে পারে। এটার বাইরে আমরা যেটা করতে চাচ্ছি আরো লার্জার পপুলেশনের জন্য, ইয়াং পপুলেশনের জন্য আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে, এগুলো কারিগরি ইনস্টিটিউট যেগুলো আছে, এইগুলোকে আমরা স্ট্রেনথেন করতে চাচ্ছি, এগুলোকে মোর মডার্নাইজ করতে চাচ্ছি। আমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, সব সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা কিছু সাবজেক্ট বাদ দিয়ে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, আমাদের লোকজন যেসব দেশে যাচ্ছে সেই বিষয়গুলোতে আমরা মোর এমফেসাইজ দিতে চাচ্ছি। একই সাথে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপরে আমরা এমফেসাইজ দিতে চাচ্ছি। কয়েকটি ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে, ধরেন ইংলিশ তো আছে, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, এর বাইরে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু এখন চায়নাতেও পড়তে যাচ্ছে, আপনাদের এই গ্রুপের অনেকেই কিন্তু চায়নাতে পড়তে যাচ্ছে। তো আমরা যদি, এবং চায়নাতে পড়তে গিয়ে আপনি চাইনিজ জানেন, ম্যান্ডারিন জানেন, হাত তুলেছেন, গুড, আচ্ছা ওকে, 2 জন পাওয়া গেল। আর যাচ্ছেন চায়না আপনারা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আসছি আমি একটু পরে। ওই যে ওনারা 2 জন যাবে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ জানে যাবে, এবং মোটামুটিভাবে আমি বলতে পারি ওনারা যাবার পরে পড়তে পড়তে ওনারা কিন্তু ওখানে জব পেয়ে যাবে, বিকজ অফ ল্যাঙ্গুয়েজ স্কিল জব পেয়ে যাবে ওনারা। কাজে আমরা চাচ্ছি এরকম ম্যান্ডারিন, আমরা উদ্যোগ নিয়েছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এর মধ্যেই কাজ হচ্ছে, ভেরি এক্সপেন্সিভ জাপানিজ টিচার। এর মধ্যে আমরা যেটা করেছি যে বাংলাদেশে যারা জাপানিজ জানে এরকম লোককে রিক্রুট করছি এবং ওটাও করতে চেষ্টা করছি, বাট তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা এর ভিতর থেকে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ জানে। জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি আমরা, ফ্রেঞ্চের উপরে জোর দিচ্ছি আমরা, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি, এরকম আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজের উপর আমরা জোর দিচ্ছি। এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা শেখাতে চাচ্ছি এবং এটা নিয়ে ডিবেট যদিও আছে, তারপরে আমরা চেষ্টা করব স্কুলগুলোতে যেরকম ঠিক আলামিন যেটা বললো বাংলা, ঠিক আছে বাংলা পড়ছে, স্বাভাবিক আমাদের ল্যাঙ্গুয়েজ, ইংরেজি পড়ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো স্কুলে দেবো এবং বাচ্চা বা স্টুডেন্ট সে নিজের ইচ্ছা মতন চয়েস করে নেবে, সে ম্যান্ডারিন শিখবে না, জাপানিজ শিখবে না, ফ্রেঞ্চ শিখবে না, জার্মান শিখবে না, ইটালিয়ান শিখবে, 5-7টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে থেকে একটা চয়েস করে নেবে সে, এবং ওই ল্যাঙ্গুয়েজের উপরে তার কিন্তু পাস ফেলটা নির্ভর করবে। আমি যে প্ল্যানটা বলছি এটা ইনশাল্লাহ আমরা করবো, একটু সময় লাগবে কিন্তু আমরা করবো, কারণ এতগুলো টিচার পাওয়া কিন্তু সমস্যার ব্যাপার। তো এইভাবে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাই। যারা এডুকেটেড ক্লাস আপনারা আছেন তাদের আমরা ইনস্টিটিউশনগুলোতে বিভিন্ন সাবজেক্টগুলোকে ইন্ট্রোডিউস করে এবং একই সাথে এই ধরনের রিলেটেড যেগুলো বিজনেস হাউস আছে তাদের সাথে রিলেট করবো, সো দ্যাট আপনি স্টুডেন্ট অবস্থাতেই যাতে আপনি চাকরি পাচ্ছেন বা চাকরি করতে গিয়ে আপনি যেগুলো প্র্যাকটিক্যালি ফেস করবেন সেগুলো যাতে আপনি শিখে নিতে পারেন। একই সাথে ল্যাঙ্গুয়েজ এবং ভোকেশনাল কোর্স, এইভাবে পুরো জিনিসটাকে আমরা সাজানোর চেষ্টা করছি, সো দ্যাট ওই 2040 পর্যন্ত যে ডিভিডেন্ড সুবিধা সেটা যাতে, ডেমোগ্রাফিক সুবিধা সেটা যাতে আমরা নিতে পারি। আমি উত্তর দিতে পেরেছি? থ্যাংক ইউ। আপনি করতে পারেন, কিন্তু অনেকে আছে আপনাকে যদি ছাড় দেয় আপনি প্রশ্ন করেন। একদম পেছনের দিকে আমরা একটু যাই, ওদিকে নেওয়া হয়নি, একটু মাইক্রো পেছনে যিনি আছেন আমাদের। আচ্ছা, আমাদের ম্যান্ডারিন
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জঙ্গু হাও জঙ্গি। আমি ইফানা হক, আমি আধুনিক ভাষা ইনস্টিটিউট শেষে। চীনা ভাষা ও সংস্কৃতি শেষে। বিভাগে। ও আচ্ছা। তাই তো নাকি? থ্যাংক ইউ। না স্যার, আমি বলেছি যে আপনাকে শুভ মধ্যাহ্ন। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এটা শেষে না? হ্যাঁ, স্যার, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্নের কিছুটা অংশের উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, যে আমরা আপনার যে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে তৃতীয় ভাষা অন্তর্ভুক্তিকরণের যে উদ্যোগের বিষয়ে আপনি অলরেডি বলেছেন, এবং 2025 সালের 17 ডিসেম্বরের বক্তব্যটা আমি আপনার ফলো করেছি। তো সেই বিষয়টার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এখানে স্যার দুইটা বিষয় আমার কোয়েশ্চেন ছিল, যে 1974 সালে ডক্টর কুদরতি খুদা শিক্ষা মিশন যেটা ছিল, তারা বিদেশি ভাষা শিক্ষানীতি নিয়ে প্রস্তাবনা দিলেও আমাদের কিন্তু কোনো স্ট্রাকচার্ড বিদেশি ভাষা শিক্ষানীতি কিন্তু নেই। অর্থাৎ থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা প্রাইমারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশন বা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিভাবে এটা আরও প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি, বা আমাদের আনুষ্ঠানিক যে ভাষা দাপ্তরিক ভাষা, এক্ষেত্রে তৃতীয় ভাষার ভূমিকাটা কি হবে, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার আমি কোনো ডকুমেন্টেশন পাইনি স্যার। তো এক্ষেত্রে কি আমরা এই বাস্তবায়নটি কি এই মেয়াদে দেখতে পাবো কিনা, এটা ছিল আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই স্যার, মেয়াদ বলতে আপনি কোন টাইম ফ্রেম বোঝাচ্ছেন? স্যার, 5 বছর? জি স্যার। গভর্নমেন্টের 5 বছর? জি স্যার, জি স্যার। আর সেকেন্ড 5 কোয়েশ্চেন, বছরে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করব এর ভিতরে। জি স্যার। আগামী 6 মাস থেকে 1 বছরের মতন লাগবে আমাদের। 6 মাস থেকে 1 বছরের মতন লাগবে, কারণ ওই যে একটা সমস্যার কথা বললাম, যে এত টিচার পাওয়া কিন্তু খুব মুশকিল। স্যার, এটা এই একটা টিচারগুলোকে আমাদের স্যার। ট্রেন করতে হবে। স্যার, আরেকটা বিষয়, মানে এখানে রেসিপ্রোকাল দুইটা কোয়েশ্চেন আছে। স্যার, আপনি সম্ভবত জানেন যে চীনে অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা অধ্যয়ন করা হয় এবং অনেক বিদেশি শিক্ষার্থী বাংলা ভাষা শিখতে আগ্রহী। তো সেক্ষেত্রে আমরা শুধু তাই না তো, directly- ওরা তো শুনলাম কয়েকটা হাসপাতালে রিসেপশন একটা রেখেছে, একটা বাংলা ভাষার সাইডে রেখেছে, জি, এবং স্যার। ওখানে নার্স যারা থাকে তারা বাংলায় কথা বলে, ট্রান্সলেটর থাকে বা ডাক্তারও থাকে, বাংলায় কথা বলছে জি বোধহয়। স্যার। স্যার, এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন ইউরোপিয়ান কান্ট্রি বা আমরা চীনে যখন পড়তে যাই, তখন আমাদের হানিউ সুইথিং খাওসে মানে এইচএসকে বা স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়। তো সেক্ষেত্রে যখন বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে আসবে, তো সেক্ষেত্রে আমরা সরকারি উদ্যোগে বাংলা ভাষা প্রফিসিয়েন্সি টেস্ট রিলেটেড কোনো স্ট্যান্ডার্ড কাঠামো তৈরি করতে পারি কিনা, এটা আমার একটা কোয়েশ্চেন। মানে ওদেরকে বাংলা শেখানোর জন্য? স্যার, মানে বাংলা অ্যাসেসমেন্ট, অর্থাৎ তাদের বাংলা লেভেল কি, বা আমরা এক্ষেত্রে কোনো স্ট্রাকচার্ড কারিকুলাম অল বি তৈরি অনেস্ট করতে উইথ পারি ইউ, কিনা? আমরা বোধহয় এটা চিন্তা করিনি, তাই না? জি, স্যার। এটা আমরা চিন্তা করিনি। স্যার, এই বিষয়ে আর কি বিষয়টা। আপনারা ইন ফিউচার কোনো আপনি কিছু বললেন, সিদ্ধান্ত এটা আমরা নেবেন এখন কিনা? কনসিডারেশন নিলাম, বাট আমরা গতকাল পর্যন্ত এটা চিন্তা করিনি। আমরা বরং আমাদের স্টুডেন্টদেরকে চাচ্ছি, আমাদের ছেলেমেয়েদেরকে চাচ্ছি বিদেশি ভাষা শেখাতে, জি, স্যার। বিদেশিকে বাংলা শেখাতে আমরা চাচ্ছি না। স্যার, আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা মানে কালচারাল এক্সচেঞ্জের জায়গা হতে পারে, স্যার। তবে আগে আপনাদেরকে বিভিন্ন ভাষা শিখিয়ে নিই আমরা, স্যার, ডেফিনেটলি তারপরে স্যার। ওদেরটা নিয়ে মাথা ঘামাবো। স্যার, আমাদের আমরা রিসোর্স তো কম। স্যার, আমরা যারা ফ্রেশলি গ্র্যাজুয়েট, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা 120 জনও এই পর্যন্ত পাস করে উঠতে পারিনি। সেক্ষেত্রে মাস এডুকেশনের ক্ষেত্রে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, দ্যাট উড বি আ হিউজ চ্যালেঞ্জ। Yes. তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই ভাষা মানে আমাদের বাচ্চাদেরকে যখন শেখাতে জি, যাবো, স্যার। আমরা এটা ভিডিও ফরম্যাটে নিতে চাচ্ছি। জি স্যার। ভিডিও ফরম্যাটে আমরা নিতে চাচ্ছি, কারণ এত টিচার ফিজিক্যালি আমি দিতে পারবো না, সরকার দিতে পারবো না। সেই জন্য আমরা কিছু মানুষকে শেখাবো এবং ক্লাসরুম বা স্কুল রুমগুলোতে আমরা ভিডিও সেট করবো, সো দ্যাট ঢাকা থেকে বসে বা রাজশাহী থেকে বসে রাজশাহী বিভাগের জেলাগুলোতে সে টিচ করতে পারে, রংপুরে বসে রংপুর বিভাগের স্কুলগুলোকে টিচ করতে পারে। এইভাবে একজনই সবগুলোকে টিচ করবে না, ভাগ করে দিব। হয়তো স্যার, আপনার ধরেন সেক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্টের সুযোগ আছে কিনা? Of আরেক- course আছে, জি, of course স্যার, আছে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি very last ম্যান্ডারিন শেখাবেন, question. আপনি ম্যান্ডারিন শেখাবেন, আপনি হয়তো একসাথে 10টা স্কুলের বাচ্চাদেরকে ম্যান্ডারিন শেখাবেন। জি স্যার। দেখুন, স্যার, এখন এগুলো তো সব এমপ্লয়মেন্ট জেনারেট করবে। এই যে ল্যাঙ্গুয়েজগুলো যখন হবে, এই যে টিচার অ্যাপয়েন্ট হবে, তো টিচার তো আর 100-200 জন হবে না, ফিউ থাউজেন্ড, 100,000 হবে। তো সেখানে তো স্বাভাবিক টিচার কারা হবে? আমরা তো বিদেশ থেকে টিচার এত আনবো না, আমরা তো আপনাদের মধ্যে থেকে টিচার নেবো। আপনাদের মধ্যে থেকেই ম্যান্ডারিন শেখাবে, হয়তো 10,000 টিচার নেবো। আপনাদের মধ্যে থেকে ফ্রেঞ্চ শেখাবে, 10,000 ফ্রেঞ্চ টিচার হবে। আপনাদের মধ্যে থেকেই জার্মান শেখাবে, জার্মান স্যার, আমার ডানকিসা বলে না, ডানকিসান, ডানকেন। আচ্ছা, ভেরি লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা যারা এই ধরনের বিদেশি ভাষা শিখি,
আমাদের আসলে আমরা যারা সিভিল সার্ভিসেস বা আমরা সরকারি বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে যাই, আমাদের বিষয়ভিত্তিক কোনো কোড আসলে অন্তর্ভুক্ত নেই। তো সেক্ষেত্রে আমাদের কি রোল হয় বেসিক্যালি ডিপ্লোম্যাটিক যে জায়গাগুলো বা পররাষ্ট্রনীতির যে জায়গাগুলো বা এডুকেশনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের বিষয় কোড অন্তর্ভুক্তকরণ এবং এইসব জায়গায় আমাদের প্রায়োরিটি এমপ্লয়মেন্টের কোনো সুযোগ